বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমরা সবসময় তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। তো আজকে আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম তোমাদের সাথে আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র নিয়ে। ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রে আজকে আমরা পঞ্চম অধ্যায় আলোচনা করব এবং তোমরা জানো যে পঞ্চম অধ্যায় থেকে ইতিমধ্যে আমরা দুটি ক্লাস শেষ করেছি। ওই ক্লাসে আমরা সৃজনশীল প্রশ্ন সমাধান করেছিলাম, কিভাবে ইউকিউ অথবা মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ নির্ণয় করা হয় সেটা শিখেছি এবং পুনঃফরমাইশের স্তর নির্ণয় এই সংক্রান্ত সমস্যা আমরা সমাধান করেছি। আজকে আমি তোমাদেরকে নতুন আরেকটি সৃজনশীল প্রশ্ন শিখাবো, সেটি হচ্ছে ব্যবসায় ঋণের ব্যয় সংক্রান্ত প্রশ্ন। তাহলে তোমরা দেখো, আমি বোর্ডে একটি প্রশ্ন লিখেছি। এই প্রশ্নটা আমি পড়ব, আমার পড়ার সাথে সাথে তোমরা তোমাদের খাতায় লিখবে এবং অবশ্যই তোমাদের সাথে ক্যালকুলেটর থাকবে, পেন্সিল থাকবে, কলম ইত্যাদি, অর্থাৎ প্রয়োজনীয় যে সকল ইনস্ট্রুমেন্ট দরকার সেগুলো তোমাদের সাথে থাকবে। তো চলো, আমি বোর্ডে প্রশ্নটা লিখেছি, আমি পড়ি, তোমরা দেখো। একটি জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান 2/10 নেট 60 শর্তে পণ্য ক্রয় বিক্রয় করে থাকে। প্রতিষ্ঠানটি ব্যাংক হতে 5 লাখ টাকা ঋণ গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটির মালিক ব্যাংক হতে গৃহীত ঋণের মাধ্যমে নগদ বাট্টার সুযোগ গ্রহণের চিন্তা ভাবনা করছেন। পরবর্তীতে প্রতিষ্ঠানের মালিক দেনা পরিশোধের সময় 10 দিন বৃদ্ধি করে ব্যাংক ঋণের সুদের হার 12%। তাহলে আমরা এটা উদ্দীপক পেলাম। এরপরে ক নাম্বারের প্রশ্ন হচ্ছে মিতব্যয়ী ফরমাইশ পরিমাণ কি? খ নাম্বারে ব্যবসায় ঋণ বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। গ নাম্বারে উদ্দীপকে প্রতিষ্ঠানটির ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করো। ঘ নাম্বারে উদ্দীপকে পরিশোধের সময় বৃদ্ধির ফলে নগদ বাট্টার সুযোগ গ্রহণের সিদ্ধান্তকে প্রভাবিত করবে কি? তোমার মতামত দাও। এখন কথা হচ্ছে যে এই প্রশ্নটির সমাধান করতে গিয়ে আমরা একটু দেখি যে এই 2/10 এই বিষয়টার মানে কি, এটা আমাকে একটু জানতে হবে এবং এইটুকুর মিনিংটা আমাদের জানতে হবে। তো আমি ওইটুকু যাওয়ার আগে ক এবং খ প্রশ্নের সমাধান একটু বলে দেই যে মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ। মিতব্যয়ী ফরমাইশ হচ্ছে যে পরিমাণ কাঁচামাল একসাথে ফরমাইশ প্রদান করলে কোম্পানির ফরমাইশ ব্যয় এবং বহন খরচ সর্বনিম্ন হয়। অর্থাৎ একটি ব্যবসায় প্রতিষ্ঠান বা উৎপাদনকারী প্রতিষ্ঠান যখন কোনো পণ্য উৎপাদন করে তখন সে কাঁচামাল কিনবে। এই কাঁচামাল ক্রয়ের সময় সে অর্ডার দিবে। এই অর্ডারটা দেওয়ার সময় এমন পরিমাণ কাঁচামালের অর্ডার দিবে যেই অর্ডারের কারণে ওই প্রতিষ্ঠানের কাঁচামালের বহন খরচ এবং অর্ডারিং কস্ট এটা সর্বনিম্ন হবে। এই রকমের অবস্থাকেই বলা হয় মিতব্যয়ী ফরমাইশ। আমি যদি তোমাদের একটা উদাহরণ দেই তাহলে তোমাদের কাছে এই বিষয়টা আরও ক্লিয়ার হবে। আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। ধরো একটা প্রতিষ্ঠান মার্বেল উৎপাদন করবে। এই মার্বেল উৎপাদনের জন্য যে পরিমাণ কাঁচামাল দরকার, ধরা যাক সেই কাঁচামাল চট্টগ্রাম থেকে আনবে বা আমদানি করবে। এখন চট্টগ্রাম থেকে যদি আমদানি করা হয় সেক্ষেত্রে প্রথমে ওই যার কাছ থেকে সে আমদানি করবে তাকে তো ফরমাইশ দিতে হবে, অর্ডার দিতে হবে যে ভাই আমাকে এত মেট্রিক টন, ধরো 10 টন মার্বেল আমাকে আগামী নির্দিষ্ট একটা তারিখ বলবে, ওই তারিখে আপনারা ডেলিভারি দেবেন। এই অর্ডারটা করার কারণে ওই বিক্রেতা বা কাঁচামাল সরবরাহকারী এই ব্যবসায়ীর কাছে একটা অর্ডারিংয়ের জন্য কস্ট ধার্য করবে। তো সেই অনুযায়ী ওই ব্যক্তি অর্থাৎ সরবরাহকারী বা সাপ্লায়ার তার কাঁচামাল প্রস্তুত করে রাখবে। বিক্রেতা সে ওই কাঁচামাল তার গুদামে আনার জন্য সেখানে ট্রান্সপোর্ট অথবা তার ধরো ট্রাক
ট্রাক পাঠাবে। এখন প্রশ্ন হচ্ছে উনি যখন অর্ডার করবে, ধরো 1 টন যদি অর্ডার করে, তাহলে এমন হতে পারে যে 5 টন অর্ডার করলেও 1000 টাকা খরচ অর্ডারিং কস্ট, আবার 1 টন অর্ডার করলেও 1000 টাকা অর্ডারিং কস্ট। এরকমের হয় কিন্তু যে আপনি সর্বোচ্চ 5 টন যদি অর্ডার করেন, সেই অর্ডারিং কস্ট হবে 1000 টাকা, অথবা যদি আপনি 1 টন অর্ডার করেন তারও অর্ডারিং কস্ট হবে 1000 টাকা। তাহলে এখন বিক্রেতা কি করবে, মানে ক্রেতা কি করবে, সে 1 টন অর্ডার করবে না 5 টন অর্ডার করবে? তাহলে এখন এই ক্ষেত্রে তোমার একটা ধারণা, সে কি 5 টন অর্ডার করবে না 1 টন অর্ডার করবে? কারণ 1 টন 2 টন 3 টন যাই অর্ডার করুক, সর্বোচ্চ 5 টন যদি অর্ডার করে তার অর্ডারিং কস্ট করবে 1000 টাকা, আর সে 1 টন করলেও করবে 1000 টাকা। এরপরে আসো ক্যারিং কস্ট বলি, যে ক্যারিং কস্টে যদি সে 5000 টন অর্ডার করে বা 5 টন অর্ডার করে, তাহলে 5 টন অর্ডার করার জন্য এই 5 টন কাঁচামাল ঢাকাতে বা তার গুদামে পৌঁছাতে ধরো তার ওইখানে ট্রাক পাঠাতে হবে। তাহলে সেক্ষেত্রে সে যদি একটা ট্রাকে ধরো আনতে পারে 3 টন, অর্থাৎ একটা ট্রাক যদি যায়, সেই একটা ট্রাক ছোট একটি ট্রাক পাঠাইতে পারে অথবা বড় ট্রাক পাঠাইতে পারে। তাহলে হিসাব করো যে একটা ট্রাকে হয়তো সে 3 টন নিতে পারে। কয় টন নিতে পারবে? 3 টন। তাহলে একটা 3 টন যদি নিতে হয়, তাহলে ওনাকে চিন্তা করো যে সে অর্ডার করবে কয় টন। তাহলে একটা ট্রাকের ক্যারিং কস্ট ধরো 2000 টাকা, অর্থাৎ একটা ট্রাক ওখান থেকে 3 টন কাঁচামাল তার গুদামে পৌঁছাই দিবে, এজন্য তার খরচ হবে 2000 টাকা। সে যদি 1 টন অর্ডার করে তার জন্য খরচ হবে 1000 টাকা, সে যদি 5 টন অর্ডার করে তাও খরচ হবে 1000 টাকা। অথচ যদি সে 2টা ট্রাক পাঠায়, তাহলে 2টা ট্রাক পাঠাইলে ধরো তার খরচ হবে কত? আরও 2000-4000 টাকা। সে আনতে পারবে কয় টন? আরও 3 টন, 6 টন। তার মানে যদি সে 2টা ট্রাক পাঠায়, তাহলে তার খরচ হবে 4000 টাকা, আর ক্যারি করে আনতে পারবে 6 টন। এখন এই অবস্থায় কোম্পানি কত অর্ডার করবে? সে 5 টন অর্ডার করবে না 1 টন অর্ডার করবে না 3 টন অর্ডার করবে? তাহলে হয়তো উনি 3 টন অর্ডার করবে। 3 টন অর্ডার করার জন্য তার ক্যারিং কস্ট হবে 1000 টাকা, আর এখানে একটা ট্রাকের জন্য খরচ হবে 2000 টাকা। তাহলে এই পরিমাণ, অর্থাৎ যে পরিমাণ কাঁচামাল একসাথে ফরমাইশ প্রদান করলে কোম্পানি যে ফরমাইশ ব্যয় এবং যে বহন খরচ অর্থাৎ ক্যারিং কস্ট, এটা সর্বনিম্ন হবে। এই ধরনের অবস্থাকেই বলা হয় মিতব্যয়ী ফরমাইশ। 2 নম্বর হচ্ছে ব্যবসায় ঋণ বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা কিন্তু আমরা আগের ক্লাসেও সমাধান করেছি যে ব্যবসায় ঋণ বলতে কি বুঝো এবং এই ব্যবসায় ঋণের ব্যয় কাকে বহন করতে হয়। তো আমি আজকে বিস্তারিত আর বলবো না, শুধুমাত্র ব্যবসায় ঋণ কাকে বলে সেটাই একটু বলি। তোমরা এটার বিস্তারিত জানতে গেলে তোমরা পূর্বের ক্লাসটি দেখবে। তাহলে ব্যবসায় ঋণ হচ্ছে পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে ধারে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয়ের প্রক্রিয়াকেই ব্যবসায় ঋণ বলে। এই সম্পর্কে যদি তোমরা আরও বিস্তারিত জানতে চাও, তাহলে তোমরা অবশ্যই আমার পূর্বের ক্লাসটি দেখবে। এবার আমরা চলে যাব গ নাম্বার প্রশ্নে। দেখো গ নাম্বার প্রশ্নে কি বলছে, উদ্দীপকে প্রতিষ্ঠানটির ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করো। এই ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করতে গেলে আমাকে এই লাইনটা আগে বুঝতে হবে। আমি সেটা আগে বুঝাবো, তারপরে তোমাদেরকে প্রশ্ন সমাধান করাবো। প্রিয় শিক্ষার্থী, এই 2/10 এটাকে এন বা নিট 60, এ কথাটার মানে হচ্ছে, আমি একটু সুন্দর করে লিখি, 2/10 নিট 60। এই কথাটার মূল অর্থ হচ্ছে বাকিতে পণ্য বিক্রয় করা হয়েছিল, বিক্রি করার সময় বলা হয়েছে যে তাকে 60 দিনের মধ্যে এই পণ্যের টাকা পরিশোধ করতে হবে। এখন যে বিক্রেতা ক্রেতার কাছে শর্ত দিয়েছিল যে সে 60 দিনের মধ্যে অর্থ পরিশোধ করবে, তাহলে ক্রেতা অর্থাৎ ক্রেতা বিক্রেতাকে 60তম দিনেও টাকা পরিশোধ করতে পারে। এখন বিক্রেতা যদি কখনো ক্রাইসিসে পড়ে যায়, যে বিক্রেতা
যিনি বিক্রি করছে সে জানে যে ক্রেতা আমাকে 60তম দিনেও টাকা পরিশোধ করতে পারে অথবা 60 দিনের মধ্যে টাকা পরিশোধ করবে। এখন এই বিক্রেতার 10 দিনের মধ্যে টাকা প্রয়োজন, জরুরি কোনো ব্যক্তিতে 10 দিনের মধ্যে টাকা প্রয়োজন। এই 10 দিনের মধ্যে যখন তার টাকা প্রয়োজন হবে তখন সে কী করবে, বিভিন্ন ব্যক্তি বা অন্য অন্য কারো কাছ থেকে ধার নেবে, সেখান থেকেও কিন্তু তার সুদ দিতে হবে। তখন এই বিক্রেতা ক্রেতাকে একটা অফার দেয় বা প্রস্তাব দেয় যে ভাই তুমি তো বলেছো যে আমাকে 60তম দিনে টাকা পরিশোধ করবে, কিন্তু আমার এখন খুবই জরুরি ভিত্তিতে টাকাটা প্রয়োজন, তুমি যদি আমাকে ওই টাকাটা আগামী 10 দিনের মধ্যে পরিশোধ করতে পারো তাহলে আমি তোমার কাছে যে টাকা পাবো সেই টাকার উপর থেকে 2% তোমাকে ডিসকাউন্ট দিব। অর্থাৎ সে যদি টাকা 10 দিনের মধ্যে ক্রেতা যদি বিক্রেতাকে টাকাটা দেয় তাহলে সে যেই টাকার পণ্য ক্রয় করছিল সম্পূর্ণ টাকার উপরে 2% কম পাবে। তাহলে দেখো ক্রেতা চিন্তা করবে তার কাছে যদি নগদ টাকা থাকে তাহলে সে টাকাটা পরিশোধ করে এই বাট্টার সুযোগটা গ্রহণ করবে। আর অন্যদিকে বিক্রেতার চিন্তা হচ্ছে সে যদি এই টাকাটা অন্য কারো কাছ থেকে ধার করতো তাহলে কিন্তু তাকে সুদ দিতে হতো। তাহলে এখন যদি সে তার পাওনা টাকা আদায় করতে পারে তাহলে তার কারো কাছ থেকে ধার করতে হবে না। তাহলে এইটার মূল কথা হচ্ছে এটা যে 60 দিনের মধ্যে অর্থ পরিশোধ করতে হবে, যদি 10 দিনের মধ্যে পরিশোধ করে 2% বাট্টা পাবে। ক্লিয়ার? এখন আমরা প্রশ্নটা সমাধান করব। গ নম্বরের প্রশ্নটা কী ছিল, যে উদ্দীপকের ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করব। তাহলে আমরা এখন গ নাম্বার প্রশ্নে ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করব। তোমরা আমার সাথে দেখো এবং আমি এখন সূত্র লিখব, সূত্র লিখে তোমাদের প্রশ্নটি সমাধান করাবো। তাহলে গ নাম্বার প্রশ্নটা দেখো, আমরা ব্যবসায় ঋণের ব্যয় সি কস্ট অফ ট্রেড ক্রেডিট, এইটাকে আমরা বলি সিটিসি। সিতে হয় কস্ট অফ ট্রেড ক্রেডিট, ব্যবসায় ঋণের ব্যয়। এটা সূত্র হচ্ছে CDR 100 মাইনাস CDR ইন্টু 360 ডিভাইডেড বাই PP মাইনাস DP। প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে আমাদের ব্যবসায় ঋণের ব্যয়ের সূত্র। এখন আমি তোমাদের সূত্রের মিনিংটা একটু বলে দেই। এটা দিয়ে আমরা জানি কি কস্ট অফ ট্রেড ক্রেডিট বা ব্যবসায় ঋণের ব্যয়। এরপর আছে CDR। CDR এ হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট রেট বা নগদ বাট্টার হার। 100 এ 100 হচ্ছে সূত্রের, আবার হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট রেট বা নগদ বাট্টার হার। 360 এটা সূত্রের 360 বা 360, এক বছরে 360 দিন সেই হিসেবে ধরা হয়। পিপিতে হচ্ছে পেমেন্ট পিরিয়ড বা পরিশোধের সময়, অর্থাৎ কত দিনের মধ্যে টাকাটা তাকে পরিশোধ করতে হবে সেই পরিশোধের সময়। আর একটা হচ্ছে ডিপিতে হয় ডিসকাউন্ট পিরিয়ড। ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে বাট্টার মেয়াদ, যত দিনের মধ্যে পরিশোধ করলে সে বাট্টার সুযোগ পাবে সেটাকে আমরা বলি ডিপি। তাহলে আশা করি তোমরা সূত্রটা বুঝতে পেরেছো। এখন আমরা সূত্রে মান বসাবো। তাহলে সূত্রে মান বসাইতে গেলে আমাদের আগে প্রশ্নটা পড়তে হবে। আমরা জানি যে প্রশ্নটা তোমাদের লেখা আছে। তাহলে দেখো এখানে বলা হয়েছে কি CDR কত পার্সেন্ট বাট্টা পাবে, নগদ 2% সুযোগ পাবে। আমরা কিন্তু অঙ্কটায় পড়েছিলাম 2/10 এভাবে ছিল। তাহলে এই 2% বাট্টা পাবে, তাহলে বাট্টার হার 2। সূত্র 100 মাইনাস 2 ইন্টু 360 পিপি পেমেন্ট পিরিয়ড কত দিনের মধ্যে পরিশোধ করতে হবে, 60 দিনের মধ্যে। ডিসকাউন্ট পিরিয়ড কত, 10 দিন। তাহলে দেখো এটাই হলো আমাদের 2। তাহলে আমাদের যদি এখন ক্যালকুলেশন করি তাহলে এটা যদি আবার আমরা 100 দিয়ে গুণ দেই তাহলে দেখো এটা আমাদের রেজাল্ট আসে। এখানে আমরা যদি করি 2 কত হয় 98 গুণন 360 ভাগ কত 50। এখন যদি এইটা আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের রেজাল্ট আসে 14.69, বা এটা আমরা 100 দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের রেজাল্ট আসে 14.69%। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটা হলো আমাদের গ নম্বরে ব্যবসায় ঋণের ব্যয়। অর্থাৎ এই অঙ্কের ব্যবসায় ঋণের ব্যয় হচ্ছে কত, 14.69%। শিক্ষার্থীরা, এবার আমরা চলে যাব ঘ নাম্বার প্রশ্নে। ঘ নাম্বার প্রশ্নে কি বলছে একটু দেখি। দেখো বলছে উদ্দীপকের পরিশোধ সময় বৃদ্ধির ফলে নগদ বাট্টার সুযোগ গ্রহণের সিদ্ধান্তকে প্রভাবিত করবে কি, তোমার মতামত দাও।
তাহলে দেখো পরবর্তীতে প্রতিষ্ঠানের মালিক দেনা পরিশোধের সময় বৃদ্ধি করছে কতদিন? 10 দিন। আগে পরিশোধ সময় কতদিন ছিল? আগে কিন্তু ছিল 10 দিন। এখন পরিশোধ সময় আগে ছিল কতদিন? 60 দিন। 60 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে। তাহলে এখন 10 দিন বাড়াইলে পরিশোধের সময় হবে কতদিন? 70 দিন। সেই 70 দিন দিয়ে আমরা আবার অঙ্ক করব। তাহলে দেখো আমাদের ঘ নাম্বার প্রশ্ন, সূত্র এটাই থাকবে, তোমরা শুধু উপরে একটু লিখে রাখবে। পরিশোধ সময় 10 দিন বৃদ্ধি করলে, এখানে লিখবা ঘ নাম্বার প্রশ্ন, পরিশোধ সময় 10 দিন বৃদ্ধি পেলে পরিশোধ সময় হবে কত? আগে ছিল 60 আর এখন আছে কত? 10। তোমার সমান কত হবে? 70 দিন। অর্থাৎ আগে যে পরিশোধের সময় ছিল সেটা ছিল 60 দিন, এখন বলছে তাকে পরিশোধ সময়ের জন্য আরও 10 দিন বাড়ানো হলো। তাহলে আমাদের কি প্রভাব পড়বে একটু দেখি। তাহলে দেখো সূত্রের কোনো পরিবর্তন আমাদের হবে না, এটা সব ঠিক থাকবে। সিডিআর 2% এটাও ঠিক থাকবে, এটাও ঠিক থাকবে। সিডিআর এটাও ঠিক থাকবে, 360ও ঠিক থাকবে। পেমেন্ট পিরিয়ড এটা আগে ছিল 60, এখন হবে কত? 70। ডিসকাউন্ট পিরিয়ড ঠিকই আছে। তাহলে দেখো 2 এটা হবে 98, 360 ভাগ 60 × 100 দাও। এটা 100 দিলেও হবে, না দিলেও সমস্যা নাই। তাহলে এখন আমাদের এটা রেজাল্ট আসে কত? ক্যালকুলেশন করে দেখো তোমরা। ক্যালকুলেশন করে এটা রেজাল্ট আসে 12.24%। তাহলে এটা রেজাল্ট আসে কত? 12.24%। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এবার আমরা এই ঘ নাম্বারেও দেখলাম যে পরিশোধ সময় যখন তার বৃদ্ধি হয়, পরিশোধ সময় বৃদ্ধি করলো 10 দিন। 10 দিন যদি পরিশোধ সময় বৃদ্ধি করে তাহলে পরিশোধ সময় হয় 70 দিন। তাহলে 70 দিন দিয়ে যদি আমরা অঙ্কটা করি তাহলে কিন্তু আমাদের ব্যবসায় ঋণের ব্যয় বের হয় কত পার্সেন্ট? 12.24%। এখন প্রশ্ন হচ্ছে, এখানে দেখো উনি যদি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতো তাহলে কিন্তু ব্যাংক ঋণের উপর সুদ দেওয়া লাগতো 12%। অর্থাৎ সে যদি ব্যাংক থেকে ঋণ নিয়ে এই ব্যবসা শুরু করতো বা এই কাজটা করতো তাহলে তার ওই ব্যাংক ঋণের উপর সুদ দেওয়া লাগতো কতদিন? কত পার্সেন্ট? 12%। কিন্তু আমরা দেখতে পেলাম যে সে আগে 60 দিন ছিল, তখন আমার এই ব্যবসায় থেকে ঋণ যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের আগের সুদের এটা ব্যয় ছিল আমাদের 14.69%। এখন উনি বলছে যে যদি আমি পরিশোধ সময় 10 দিন বৃদ্ধি করি তাহলে তার সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে কিনা? তাহলেও তার কোনো সিদ্ধান্তের পরিবর্তন হবে না। কারণ হচ্ছে 10 দিন বৃদ্ধি করার পরেও ব্যবসায় ঋণ গ্রহণ করলে কিন্তু তার ব্যবসায় ঋণের ব্যয় বের হয় 12.24%। অর্থাৎ সে যদি 10 দিন পরিশোধ সময় বৃদ্ধিও করে তাও কিন্তু তার এই সুদের হারটা 12-র কম আসে না। অর্থাৎ ব্যাংক থেকে ঋণ নিলে তার সুদ দেওয়া লাগবে 12%, আর এই বাট্টার সুযোগ গ্রহণ করেও যদি সে এই ব্যবসায় ঋণ গ্রহণ করে তাহলে তার এই ব্যবসায় ঋণের ব্যয় হয় কত পার্সেন্ট? 12.2%। তাহলে সিদ্ধান্তটা হচ্ছে যে উদ্দীপকে পরিশোধ সময় বৃদ্ধি হলে নগদ বাট্টার সুযোগ গ্রহণের সিদ্ধান্তকে প্রভাবিত করবে না। কারণ প্রভাবিত করবে না কেন? এটা তো আমরা বুঝতেই পারছি যে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করাই তার জন্য যৌক্তিক। কারণ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে তার সুদ দেওয়া লাগবে 12%, কিন্তু ব্যবসায় ঋণ গ্রহণ করলে যদি ওই বাট্টার সুযোগটাও সে গ্রহণ করে তারপরও তার সুদ দেওয়া লাগতেছে 12.24%। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ক্লাসটা এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।